প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের ব্যাংকে রাখা রিজার্ভের 800 কোটি টাকা চুরির ঘটনা ইতিমধ্যে ওয়াকিবহাল মহল সবারই জানা কম বেশি। এ নিয়ে নানা কৌতূহল আছে মানুষের মনে। এত টাকা কিভাবে চুরি হয়ে গেল, অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় ব্যাংক কেনই কিছু জানালো না, কেন তিনি পত্রিকা পড়ে খবরটি জানলেন, এই টাকা কিভাবে উদ্ধার হবে ইত্যাদি। এই ঘটনাটি বিদেশি পত্রিকায় প্রথম ফাঁস হবার পর থেকে নড়ে চড়ে বসেছে এখন কেন্দ্রীয় ব্যাংক। তারা বলছে যে রিজার্ভের চুরি হওয়া অর্থ পুরোটাই ফেরত আনা সম্ভব হবে, এটা তাদের আশা। অচিরেই এই টাকা তারা ফেরত আনতে পারবেন, এমনটাই তারা বলেছেন আজও। এদিকে বিভিন্ন খবরে আমরা যেটুকু জেনেছি যে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের জন্য যে সংকেত লিপি, যেটাকে সুইফট কোড বলা হয়, সেটি ব্যবহার করেই বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি করা হয়েছে এবং এই কাজটি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কোড ব্যবহার করে। তো এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে চাই। এছাড়া সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। যেমন এবিসিসির সভাপতি মাতলুর আহমেদ বলেছেন যে 1 বছরে দেশ থেকে প্রায় $9 বিলিয়ন মতো বেশি অর্থ পাচার হয়ে গেছে, যেটি খুবই অ্যালার্মিং। এই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তিনি রেখেছেন। একটি গবেষণা প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে ভারত, ফিলিপিন্স, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো এই দেশগুলোতে সাধারণভাবে প্রচুর অবৈধ অর্থ প্রবাহ চলছে এবং বাংলাদেশ থেকেও অর্থ পাচার হচ্ছে। তো এছাড়া খেলাপি ঋণ, যদি সময় থাকে, খেলাপি ঋণের বোঝা বাংলাদেশের উপরে কীভাবে জেঁকে বসেছে অর্থনীতিতে, আলাপ করবো সেই বিষয়ে। আজ পরিচিত হচ্ছি দুজন অতিথির সঙ্গে। আমন্ত্রিত রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি। স্বাগত আপনাকে। রয়েছেন জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অতিরিক্ত গবেষণা পরিচালক, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। ধন্যবাদ সেপিডি। স্বাগত আপনার। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনারা তো ব্যাংকিং ব্যবস্থা নিয়ে নানা গবেষণা করেন। সেন্ট্রাল ব্যাংকের রোল তো সবসময় ক্রিটিক্যাল সব বিষয়ে, কিন্তু এই যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল এবং এটা নিয়ে একটা হইচই চলছে, মানুষের মনে এক ধরনের একটা সংশয়, কিভাবে মানে সাধারণভাবে তো ব্যাপারটা আসলে অনেকে বোধগম্যও নয়। হ্যাক্ট হয়ে গেল 800 কোটি টাকা। একটু কি বুঝিয়ে বলবেন যে ঘটনাটি আসলে কীভাবে হলো এবং কার উদাসীনতায় হলো এবং মানে কেন হলো এই ঘটনাটা, হতে পারলো? আসলে সারা বিশ্বেই বিভিন্নভাবে সাইবার ক্রাইম বাড়ছে এবং বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতাটি একেবারেই নতুন। এটি এতদিন পর্যন্ত আমরা ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো জেনেছি, সেটা মূলত আসলে ম্যানুয়াল বা একেবারেই ব্যক্তি টু ব্যক্তি বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনে বিভিন্ন ধরনের অনিয়মের কথা জেনেছি। এখন আমরা নতুন ধরনের অনিয়ম দেখতে পাচ্ছি এই ব্যাংকিং ব্যবস্থায় এবং সেটি আসলে নতুন করে দুর্ভাবনার বিষয় দাঁড়িয়েছে। যে কোনো ক্রেতার জন্য বা যিনি এই ব্যাংকের সেবা নিয়ে থাকেন তার জন্য যেমন এটা নতুন অভিজ্ঞতা, যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্য হয়তো এর অনেকটা নতুন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই জিনিসটি দেখা দরকার যে বাংলাদেশে উত্তরোত্তর যত ডিজিটাইজেশন হচ্ছে তত এই ঝুঁকির পরিমাণ বাড়ছে এবং সেদিক থেকে নতুনভাবে এই ঘটনাটি যখন ঘটলো সেই জায়গা থেকে আমি আসলে দেখতে চাই। ফলে এখনই এটিকে পুরোপুরি কোনো একটি অর্গানাইজেশনের সামগ্রিক দায়ভারের ভিতরে পুরোপুরি না ফেলে বরঞ্চ এই জায়গা থেকে কি শিক্ষণীয় আছে এবং সেইখানে কোন কোন জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমি কিছু জিনিসটা দেখতে চাই। আমাদের জন্য যে অভিজ্ঞতাটি হলো, দায় কিছুই চাপাতে চান না, অবশ্যই দায়ের বিষয়টি আসছে একটু পরে, কিন্তু এক পক্ষকে এক্ষুনি বড়ভাবে দায় করে পুরোপুরি সমস্যার সমাধানটি আসলে হবে না। 1, 2 নম্বর হচ্ছে এক্ষুনি আসলে বড় প্যানিক ক্রিয়েট করবারও আমি আসলে জায়গা দেখছি না। অবশ্যই এটি একটি দুর্ভাবনার বিষয়, কিন্তু এখনই শিক্ষা নেওয়ার বিষয়। আমি কথাটি এই জন্য বলছি, ভারতের মতো উন্নত দেশে যেখানে এই আইটি রিলেটেড ট্রানজ্যাকশন অনেক এগিয়েছে বাংলাদেশের তুলনায়, সেখানেও কিন্তু এই সাইবার গভর্নেন্সের বিষয়গুলো, ব্যাংকিং খাতে সাইবার গভর্নেন্সের বিষয়গুলো 2010 সাল নাগাদ প্রথম ইমপ্লিমেন্টেশনের জন্য তারা নতুন করে গাইডলাইন করেছে, সেখানে গিয়েছে। সেখানে বাংলাদেশ হয়তো 4 বছর পরে আর রিয়েলাইজ করতে পারছে বা 5 বছর বা 6 বছর পর রিয়েলাইজ করতে পারছে যে এই জিনিসগুলোর দরকার। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখছি। আমার মনে হয় যে জিনিসটি শুরু থেকে হলে ভালো হতো, কিন্তু আমাদের দেশে যে জিনিসটি হয়নি সেটি হলো যে যখন এই ধরনের সিস্টেমগুলোকে উন্মুক্ত করা হচ্ছে বা সুযোগগুলোকে ক্রিয়েট করা হচ্ছে সাইবার বেসড ট্রানজ্যাকশনের মাধ্যমে, এটিএম বেসড ট্রানজ্যাকশন অথবা দেশ থেকে বিদেশে লেনদেনের যখন ট্রানজ্যাকশনগুলো করা হচ্ছে, তখন আসলে একই সাথে সম্পর্কিত যে প্রোটেক্টিভ মেজার্সগুলো সেগুলো হয়তো সমভাবে চিন্তা করলে ভালো হতো। কিন্তু
যেটাই হয়ে থাকে আমাদের আমাদের দেশে, যে আমরা আসলে সবগুলো একসাথে হয়তো প্রস্তুত হতে পারি না, অথবা যে কোনো ধরনের সমস্যা তৈরি হলে আমরা হয়তো সেটির জন্য প্রিকশন নেই। সেই কারণেই হয়তো জিনিসটি হয়েছে যে আমরা হয়তো মোবাইল ব্যাংকিংয়ে গিয়েছি, আমরা হয়তো এটিএম বেসড ব্যাংকিংয়ে যাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে। সেই কারণে উন্মুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে গভর্নেন্সের পার্টটি হয়তো যথাযথভাবে দেখার সুযোগ হয়নি। তো সেই জায়গা থেকে আমি গ্লোবাল ট্রানজাকশন সিকিউরিটি কি এবার ওইভাবে- আসছি, হ্যাঁ, জি। হ্যাঁ, এবার আসছি যে জায়গাটি ঘটেছে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের যে ট্রানজ্যাকশনের কথাটি জানা গেল, যে মার্কিন ফেডারেল ব্যাংকের অর্থ সেখান থেকে সরে এসছে, আমার কাছে এটি বেশ কিছুটা আশ্চর্য লেগেছে। এ কারণে যে সেন্ট্রাল ব্যাংকের যে কোনো একটা পিন বা কোড এটি হ্যাকড হওয়া এবং পুরোপুরি তার হয় এককভাবে পুরোপুরি বাইরে থেকে হয়ে গেছে, এটি আমার কাছে কেন জানি মনে হয় যে একটু বেশি আশা করছি আমরা। এবং সিস্টেমটা এত কেননা বিশ্বব্যাপী সকলেই এই সিস্টেমের মাধ্যমেই কাজ করছে ফেডারেল ব্যাংকের সাথে। সুতরাং শুধুমাত্র বাংলাদেশে এরকম একটি ঘটনা হয়ে যাওয়াটা কোন ধরনের দুর্বলতা সেটি আসলে এখানে একটি দেখবার বিষয় আছে। তো সেদিক থেকে চাইনিজ হ্যাকারদের কথা বলা হচ্ছে বা অন্য হ্যাকারদের পত্রিকায় যেটি আসছে, তার সাথে আমার মনে হয় যে একটু অভ্যন্তরীণ পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের যে সিস্টেম, সেই জায়গাটিও আমার মনে হয় যে একটু নজরে দেখা, যে এখানে কোনো ধরনের কোনো দুর্বলতা ছিল কিনা। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক কিছু সংখ্যক কর্মকর্তাকে নজরে রেখেছেন, তাদের কর্মকাণ্ডগুলো। আমার মনে হয় যে এই জায়গার বিষয়টা এই অভ্যন্তরীণ পর্যায়ে পূর্ণভাবে লিক প্রুফ ছিল কিনা, মানে কোনো ধরনের দুর্বলতা বা ঘাটতি ছিল কিনা, সেটি আমার মনে হয় দেখবার প্রয়োজন রয়েছে। ডক্টর জামালউদ্দিন, এখান দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলোর ট্রান্সপারেন্সি এবং এটার মানে দায়িত্বশীলতা নিয়ে সবসময় প্রশ্ন, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে যেই কথা বলা হচ্ছে যে কিছু লোককে কিন্তু নজরদারির মধ্যে রাখা হয়েছে, এবং এখানে খবর এসেছে যে 30টা অ্যাডভাইস, র্যান্ডম অ্যাডভাইস দেওয়া হয়েছে, সেখানে 5টা অ্যাডভাইস অ্যাকসেপ্ট হয়েছে, এবং সের মধ্যে বাংলাদেশ ব্যাংক যেই সুইফট কোড ব্যবহার করে সেই কোড। তার মানে কি এখানে কোনো না কোনো দুর্বলতা থাকার সন্দেহ তৈরি হওয়ার মতো যথেষ্ট যোগান এখানে আছে কিনা? আপনার বিষয়টি ধরেন আমরা এখন যেটা শুনছি সেটা ডিফারেন্ট সোর্সে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস। এই পত্রিকা এটা লিখতেছেন, আরেক পত্রিকা আরেক রকম লিখতেছেন, তারপরে আপনার অথরিটিদের থেকেও সিমিলার সুরে কথা আসতেছে না। তার মানে কি আপনার এখানে ফার্স্ট থিং আমাদেরকে যেটা প্রুভ করতে হবে যে থ্রু এই প্রসেস, সেটা হলো যে আপনার এটা সেন্ট্রাল ব্যাংকের থেকে কি ট্রানজাকশনটা হয়েছে কিনা। এইটা যদি প্রমাণ করতে পারে যে সেন্ট্রাল ব্যাংকের লোক এটার সাথে জড়িত ছিল না, টেকনিক্যালি ফাইন্যান্সিয়ালি এটা প্রুভ করতে হবে। সেটা প্রুভ করার পরে দেন আপনি বলবেন যে বাইরের থেকে হ্যাক হলো কীভাবে, তখন ওইটা নিয়ে বাইরেরটা আমরা চিন্তা করি। ফার্স্ট থিং আমরা আমাদের নিজেরটা চিন্তা করতে হবে। এখানে আপনার সেন্ট্রাল ব্যাংক হ্যাজ গট এ প্রোটোকল, এবং সেখানে এভরিবডি, কোনো কম্পিউটারাইজ সিস্টেমে এভরিবডি হ্যাজ নো অ্যাক্সেস। এখানে প্রোটোকল আছে ডিফারেন্ট লেভেলে, সিনিয়র লেভেলে একরকম, ডাউন লেভেলে একরকম, এটা প্রোটোকলের একটা লেভেল আছে কম্পিউটারাইজ সিস্টেমে। সেখানে আপনার যদি যাদেরকে, এটার আবার সিক্রেট কোড আছে, তারপরে আদার প্রোটোকল আছে, যেমন আপনার ফ্রন্ট অফিস যারা রিকুইজিশনটা দিচ্ছে, যেমন আপনার ইম্পোর্টের বিল পেমেন্ট করার জন্য তো এই সমস্ত টাকা ব্যবহার করা হয়। সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ সিস্টেম, সেই রিজার্ভের টাকাটা কি জন্য রাখে? 3 মাস, 6 মাস, 9 মাস, এখন নাকি 9 মাসের উপরে আসে বা এরকম কিছু। যাই হোক, এই টাকাটা যখন ব্যবহার করবে কোনো পেমেন্টের জন্য, সেটার একটা নিজস্ব একটা প্রোটোকল আছে সেন্ট্রাল ব্যাংকের, এবং সামবডি ইজ রেসপন্সিবল ফর দ্যাট, এবং সেখানে এটা স্পেসিফাইড এবং ভেরি কনফিডেন্সিয়াল, এবং সেই ক্ষেত্রে এই নাম্বারগুলো সবাই জানে না। সুতরাং একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল, 2 থেকে 3 জন ম্যাক্সিমাম, আই ডোন্ট নো, মেবি আরও একটু বেশি হইতে, কিন্তু অত বেশি না। ইন দ্যাট সিচুয়েশন যেভাবে এই ট্রানজাকশনগুলো করার জন্য, ইন দ্যাট কেস আপনার এটা সেন্ট্রাল ব্যাংকই ভালো বলতে পারবে যে এখান থেকে হয়েছে কি হয় নাই। বাইরের লোক এখন আমরা এটা বলে লাভ নাই। বিফোর দি ইনভেস্টিগেশন, এনি ইনভেস্টিগেশন যদি হয়, প্রুফ হয় যে সেন্ট্রাল ব্যাংক থেকে আপনার এটা গেছে, তাহলে বলতে পারবেন যে ওকে, সেন্ট্রাল ব্যাংক ইজ রেসপন্সিবল। দেন বাইরে যদি হয়, এটা বাইরে হওয়ার ব্যাপারে এটা একটা অলৌকিক ব্যাপারের মতো মনে হয়। এটা কিন্তু হিস্ট্রিতে ওরকম কোনো রেকর্ড নাই যে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি, এই ধরনের টাকা বার হয়ে, আমরা যদি ইংরেজিতে যদি বলি হ্যাকড হয়েছে, তাহলে জিনিসটা একটু জটিল মনে হয় আর কি। আসলে তো যাই হোক, চুরি হয়ে গেল, টাকা বার হয়ে গেছে, বার হয়ে গেছে। যদি হয়ে থাকে
তাহলে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে যে ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে যদি বার হয়ে যায় তাহলে দুনিয়াতে আর কে সিকিউরিটি দিবে। আপনার হোয়ার এভার উই সেন্ড আওয়ার মানি, ইট শুড বি ট্রানজাকশন শুড সিকিউর, রিলায়েবল অ্যান্ড ডিপেন্ডেবল। এবং সেখানে আপনার যদি ওই রিলায়েবিলিটি না থাকে ফাইন্যান্সিয়াল সিস্টেমের অটোমেশন, তাহলে বলতে হবে যে আপনার ধরেন আমাদের দেশে যেমন আমাদের সেন্ট্রাল ব্যাংকের অটোমেশনের উপরে কাজ করছে, এখানে নিশ্চয়ই কনসালটেন্ট অনেক আসছিল, বিদেশি কনসালটেন্ট আছে যারা কাজ পেয়েছে, মেবি তারাও জানতে পারে এই কোডগুলা, যদি তারা জানে তারাও জড়িত হতে পারে। অথবা তাহলে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, তাহলে এখন আপনি যেহেতু এত সময়ের একটা ব্যাপার তো আছেই, যে আমাদের এখন মূল টার্গেট তো টাকা ফিরিয়ে আনা নাকি এটাকে ইনভেস্ট, মানে দুটো মানে টু টুগেদার। এখানে ইন্টারনালি আপনাকে ইনভেস্টিগেট করতে হবে যে এটা ফিক্স করতে হবে, রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, হু শুড বি হেল্ড রেসপন্সিবল, হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট। নিশ্চয়ই ওনাদের সিস্টেমে এটা আছে, থাকতেই হবে। এটা একটা ইনস্টিটিউশন, গভর্নমেন্ট ওন ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন, সেই ক্ষেত্রে এটা আছে। থাকার পরে এখন কোথায় আপনার এটার লঙ্ঘন হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং সেটা যদি আইডেন্টিফাইড হয়ে দেখা যায় যে নোবডি ইজ ইনভলভ ইন দিস সয়েল, এই দেশের ভিতরে জড়িত না, তাহলে আপনাকে আরো সিরিয়াসলি চিন্তা করতে হবে যে তাহলে রিস্ক কিভাবে আমরা ওভারকাম করতে ফিউচারে। জি, একটু সার্কামস্ট্যান্সিয়াল কিছু বিষয় যেগুলো মানুষকে সাধারণভাবে আপনারা গবেষণা করেন বা এগুলো নিয়ে ভাবেন, আরো ইনডেপথ বলতে পারবেন উইথ ডিপার ইনসাইট। কিন্তু জেনারেলি আমরা যেটা দেখি, হ্যাঁ আমরাও তো এক্সপার্ট নই, কিন্তু আমরা যখন শুনি যে অর্থমন্ত্রী যখন বলছেন যে হ্যাঁ আমি নিউজ পেপার পড়ে শুনেছি, সেন্ট্রাল ব্যাংক ফাইন্যান্স মিনিস্টারকে এই ব্যাপারে ইনফর্ম করা হয়নি, হাউ ডু ইউ রিঅ্যাক্ট অন দিস? এই জায়গাটি যেটি মানে পত্রিকাতে যেটি জানা যাচ্ছে যে ঘটনাটি বেশ আগেই ঘটেছিল এবং এর মাঝখানে কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিছু উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কা থেকে টাকা উদ্ধারের তৎপরতা চালানো হয়েছে, কিছুটা ফেরত পাওয়া গেছে, ফিলিপাইনেও উদ্যোগ শুরু হয়েছে এরকম। তারপরে গিয়ে আসলে জানাজানি হয়েছে ফিলিপিনো মিডিয়াতে, তারপরে এখানে রিয়াকশন কিছুটা। আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক হয়তো কিছুটা প্যানিক হয়ে পড়েছিল এই ধরনের একটি দুর্বলতা বা ঘাটতির জায়গাটি। সেই জায়গায় হ্যাঁ, সেই জায়গায় তাদের হয়তো উচিত ছিল যে ঘটনাতে তারা জানার পরে অর্থমন্ত্রীকে অবগত করা, যেটি হয়তো তাদের দিক থেকে চেষ্টা হয়েছে যে যতটুকু সম্ভব, যেহেতু এখানে আসলে কনফিডেন্সের বিষয় থাকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপারে বা সাধারণ মানুষের আর্থিক বিষয়গুলো নিয়ে এক ধরনের প্যানিক হয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক হয়তো চেষ্টা করেছিল যে যতটুকু কম এই সমস্ত কনফিডেন্স বা এগুলোকে কম ঘাটতি তৈরি করে জিনিসটাকে সলভ করা। এটা কি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিতে এলাও করে? সেটি আপনি বলতে পারেন, হ্যাঁ সেটি আপনি বলতে পারেন যে একটি দেশের অর্থমন্ত্রীকে অবগত করেই হয়তো এই জিনিসগুলো হওয়া উচিত ছিল। পরে যেটি জানা গেল যে পত্রিকাতে এই ভাষ্যের পরদিন সম্ভবত অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন পুরো বিষয়টি, যেটি পরদিনের পেপারে এসছে যে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আমার কাছে আসলে পুরো জিনিসটিকে আমি আসলে এই জন্য বলছিলাম যে আপনি পুরো ঘটনাটিকে আসলে কোন প্রেক্ষাপটে দেখবেন সেই জিনিসটি। যদি এমন হতো যে ঘটনাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ ঘটছে, তখন আসলে একভাবে রিয়াক্ট করার বিষয় থাকে। আর ঘটনাটি যখন প্রথমবার হঠাৎ করে এমন একটা ঘটনা আসে, যে কেউ আসলে শকড হন সেরকম ঘটনায়, এবং সেটি নিয়ে তিনিও বিচলিত বোধ করেন যে কেউ। তো সেই জায়গা থেকে লুকিয়ে রাখার মতো কোনো বিষয় নয়, এটা লুকিয়ে রাখার মতো কোনো বিষয় নয়। ইটস নট দি ইন্ডিভিজুয়াল কেস, ইটস অ্যান ইনস্টিটিউশন। এবং এটা কর্পোরেট গভর্নেন্সের উইকনেস বলতে হবে এবং কমিউনিকেশন গ্যাপ। অর্থমন্ত্রী যে উনি বলেছেন যে উনি জানেন না, এটা যদি সত্যি হয় তাহলে তো আরো চিন্তার বিষয়। কারণ হলো আপনার যাই হোক, এটা আপনার ধরেন অর্গানাইজেশনের ইনস্টিটিউশনাল লেভেলে প্রত্যেকে যেই ধরনের প্রবলেম আমরা ফেস করি ডে টু ডে অপারেশনাল ইস্যুতে, এগুলো তো শেয়ার হবে। এক্সেপশনাল কেসে দিস ইজ ইট শুড বি অ্যান এক্সেপশনাল কেস, এটাকে কনসিডার করা যায়। আচ্ছা, এবং ইট শুড বি নন ক্লিয়ারলি সো দ্যাট পিপল আর নট কনফিউজড। এবং সেই কনফিউজ এক একজনের যদি এক এক স্টেটমেন্ট দেয়, মানুষ তো বিভিন্ন রকম। একটা জিনিস ডক্টর গোলাম মহাজন যে বলার চেষ্টা করছেন, ডেফিনেটলি হয়তো সেন্ট্রাল ব্যাংক ভেবেছে যে এটা একটা নেগেটিভ রিপার্কেশন, একটা প্যানিক তৈরি হতে পারে কিনা এরকম, কিন্তু এটা তো আর গোপন থাকেনি বা থাকছে না। হ্যাঁ, মানে ডিউ ডিলিজেন্সের যদি বিষয়টি দাঁড়ায়, তাহলে হ্যাঁ জিনিসগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানোর একটা
এক ধরনের, আমি বলবো না যে, কিন্তু মানুষেরও জানার অধিকার আছে। হ্যাঁ, আইনগত এবং সেটা ফিলিপিনো পত্রিকা থেকে প্রথম বেরিয়েছে। সেই জায়গাতেও দেখবেন, আপনি যদি ঘটনাগুলো ফলো করেন, সেখানেও কিন্তু ঘটনা কিছুদিন রেখে দেওয়া হয়েছিল, পত্রিকাও খবরটি উদ্ঘাটনের পরও কিন্তু তদন্তের স্বার্থে অপেক্ষা করেছেন এবং 4-5 দিন পরে তারা রিপোর্ট করেছেন। সুতরাং তদন্তজনিত স্বার্থে কিন্তু বিভিন্ন পক্ষকে আসলে সহযোগিতা করতে চেয়েছেন, যাতে এটি আর যাতে টাকাটি অন্যদিকে শিফট না হয়ে যায়, যাতে দ্রুত ধরা যায়। এবং যতটুকু জানা যাচ্ছে যে এর মোটামুটি আইডেন্টিফাই করা গেছে যে কোন অ্যাকাউন্টে সর্বশেষ এটি পৌঁছেছে। তো সেইটুকু পর্যন্ত তারাও অপেক্ষা করেছে। আমরা তো সেন্ট্রাল ব্যাংকের প্রতি ডেফিনেটলি আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস একটু ক্রিটিক্যাল হবেই। মানুষ তাদের প্রতি আস্থা বিশ্বাসের বিষয় নিয়ে চিন্তিত থাকবে যে না আসলে তারা করছেটা কি বা দুর্বলতাটা কোথায়। এটা কি তাদের নিজেদের দুর্বলতা নাকি কোনো গ্লোবাল মানে সিকিউরিটি সিস্টেমের মধ্যে কোনো ধরনের। কিন্তু তারা সেন্ট্রাল ব্যাংকের একটা বিজ্ঞপ্তি থেকে যা আমরা জানছি সেটা একটু দর্শকদের স্বার্থে বলছি যে এটা একটা বিজ্ঞপ্তি তা বলছে যে ফিলিপাইনে অর্থ পাচারের ঘটনায় সে দেশের অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ দেশটির আদালতে মামলা করেছে এবং আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এটাও জানিয়েছে যে এই বিষয়ে বিশ্ব ব্যাংকের কাছে অভিজ্ঞতা সম্পন্ন একজন সাইবার বিশেষজ্ঞ পরামর্শক ও ফরেনসিক ইনভেস্টিগেশন টিমও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে এটাকে উদ্ঘাটন করার জন্য। এবং আজকে তারা আচ্ছা আমরা একটা রিপোর্ট দেখে আসি, তারপর আমরা বিরতিতে যাব, বাকি আলোচনা হবে। একটু রিপোর্টটা দেখবো যে আজকে তারা সাইবার নিরাপত্তা নিয়ে কি মিটিং করেছে সরকারি এবং বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে। একটু দেখছি রিপোর্টটি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চাইনিজ একটি গ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে $101 মিলিয়ন সরিয়ে নেয়। এই ঘটনা প্রকাশ হওয়ার পর শ্রীলঙ্কার ব্যাংকে পাচার হওয়া $20 মিলিয়ন ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংকে পাচার হওয়া $81 মিলিয়ন ফেরত পাওয়ার বিষয়টি এখনও সুরাহা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এটার আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সেটা আমাদের যে প্রত্যেকটা পয়েন্টে সেটা আইনগত পর্যালোচনা হবে। এরপর পরবর্তী বিষয় কি করা হবে এখনই বলা যাচ্ছে না, তবে আমরা প্রত্যেকটা পদক্ষেপে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। ফিলিপাইনের বিষয়টা এখনও এফআইইউ আমাদের যোগাযোগটা রয়েছে এবং এখন তদন্তাধীন বিষয়, ওইখানে তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে। তো এতটুকু ইনভেস্টিগেশন শেষ ওইখানে না হওয়া পর্যন্ত এর বেশি কিছু ওইখান থেকে আর বলা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকড হওয়ার বিষয়টি অস্বীকার করা হলেও বাংলাদেশ ব্যাংক দাবি করছে তাদের অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। গত মাসে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও শুরুতে সরকারকে না জানানোর বিষয়ে ডেপুটি গভর্নর বলেন তদন্তের স্বার্থেই বিষয়টি জানানো হয়নি। এটি সত্য যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের কিছু অর্থ থেকে কিছু হ্যাক হয়েছে এবং তার পরিমাণটা প্রায় $81 মিলিয়ন। এবং তাছাড়াও আরও একটি অংশ হয়েছিল যেটি শ্রীলঙ্কায় গিয়েছিল, সেই $20 মিলিয়ন আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। বাংলাদেশ ব্যাংক এতদিন ধরে ব্যাপারটা সরকারকে জানায়নি কেন? এটা তদন্তের স্বার্থেই করা হয়েছে। যখন একটা নির্দিষ্ট পর্যায়ে আসলো তখনই সেটা জানানো হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই সাথে বিশ্ব ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে আইটি উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। তো সেন্ট্রাল ব্যাংক বলছে যে তারা এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব। ইতিমধ্যে 20 মিলিয়নের মতো তারা হদিস পেয়েছে, বাকি 80 মিলিয়নের মতো তারা আদায় করতে পারবে। আপনার মানে আপনার গবেষণা বা চিন্তা থেকে কি মনে হয় যে অর্থ উদ্ধার করা সম্ভব হবে? আমরা আসলে এখনো পুরোপুরি জানি না, যেহেতু বলছেন যে অনুসন্ধান চলছে, সেখানে কতটুকু আইডেন্টিফাই করা গেছে। অ্যাকাউন্ট হয়তো আইডেন্টিফাই করা গেছে, কিন্তু সেখান থেকে যদি উত্তোলন করে নিয়ে যাওয়া হয় তাহলে শুধু অ্যাকাউন্ট ফ্রিজ করলে কিছু ক্যাসিনোতে গেছে বলা, হ্যাঁ বলা, এবং সেই অ্যাকাউন্ট ফ্রিজ করলেই হচ্ছে না, কারণ টাকা যদি ওখান থেকে ড্র করে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো অ্যাকাউন্ট ফ্রিজ করে কি হবে, হ্যাঁ সেটা যদিও বলা হচ্ছে ওই একই ব্যক্তির অন্যান্য অ্যাকাউন্টের হিসাবও জানা গেছে, কিন্তু তারপরেও আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না এবং এটিকে কিছুটা হলেও দীর্ঘ প্রক্রিয়ার বিষয় মনে হচ্ছে। আইনগত বিষয়ও রয়েছে যে
এই টাকাটি ফিরিয়ে আনার ক্ষেত্রে হয়তো আইনগত বিষয় থাকতে পারে এখানে, ফলে এ জায়গায় কিছুটা সময় যেতে পারে। কিন্তু সেই প্রক্রিয়াটির পাশাপাশি ডক্টর জামাল যেটি বলছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে কার কি দায় দায়িত্ব ছিল এবং সেই দায় দায়িত্বের ক্ষেত্রে কতটুকু ডিউ ডিলিজেন্সে কাজ করা হয়েছে দেশের ভিতরে, এবং একইভাবে এই যে ধরনের হ্যাক্টের কথা বলা হচ্ছে সেই দুর্বলতা যদি বাংলাদেশের জন্য থাকে, তা একই ধরনের দুর্বলতা তো অন্যান্য দেশের জন্য হওয়ার কথা ছিল। তো যদি সেটি না হয়ে থাকে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন এই সুবিধাটি নেয়ার মতো সাহস পাচ্ছে আন্তর্জাতিক এ ধরনের ব্যক্তিবর্গ চক্রগুলো, সেটিও কিন্তু একটি দুশ্চিন্তার বিষয়। তো সেই দিক থেকে নতুনভাবে আসলে এই ব্যাংকিং খাতের যে সাইবার নিরাপত্তার বিষয়টি, সেটি নতুন করে আমার মনে হয় যে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। ওকে, ওনারা বলছেন যে নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা, কিন্তু রিজার্ভ ব্যাংক কিন্তু অস্বীকার করছে যে না এই ধরনের ঘটনা তাদের সিস্টেম। ফার্স্ট থিং, যদি ইফ দে আর কনফিডেন্ট যে আপনার সেন্ট্রাল ব্যাংকের এই সাইড থেকে, বাংলাদেশ সাইড থেকে কিছু হয় নাই, দেন তো প্রসিডিং চলবে এবং সেটা হয়তো লঙ্গার প্রসেস হবে। বাট ওইটাও যদি হয় তাহলেও কিন্তু চিন্তার বিষয় সারা ওয়ার্ল্ড ওয়াইড, কারণ আমাদের জন্য না, শুধু অন্যদের জন্য। কারণ সিকিউরিটি সিস্টেম দেন ইজ নট মানে রিলায়েবল। আপনি যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনগুলো করবেন সেই ক্ষেত্রে আপনার ওখান থেকে আপনি বাইরে টাকা রাখলেন, ইভেন বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ, এটা কিন্তু আপনার এই রিজার্ভ এখান থেকে টাকা নেওয়াটা আপনার ইট ইজ এ ডিফিকাল্ট জব আর্লিয়ার স্টেজে। এই পর্যন্ত সিনেমাতে আমরা এটা শুনি নাই, এখন এটা তো এখন শোনা যাচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে তো সারা পৃথিবী বিপন্ন, শুধু বাংলাদেশ না, কোনো টাকাই নিরাপদ। হ্যাঁ, সারা পৃথিবী বিপন্ন। কারণ হলো ওটা যদি প্রুভ হয়, আর যদি এইটা প্রুভ হয় তাহলে আমাদের ইন্টারনালি উই উইল হ্যাভ টু সর্ট ইট আউট। আমাদের উইদিন দি কান্ট্রি আমাদেরকে সিকিউরিটি সিস্টেম, রিলায়েবিলিটি এবং সিস্টেম, যে আমরা আইসিটির লাইনে আগাচ্ছি আমাদের প্ল্যান্ড ওয়েতে আমরা ওই সিকিউর সিস্টেমটা ডেভেলপ করে ইনস্টিটিউশনালাইজ করা, প্লাস আপনার ধরেন যেই সমস্ত প্রোটোকলগুলো আছে, সিকিউরিটি প্রোটোকল, এগুলোকে যদি আমরা মেনটেন না করি, আর তারপরে মোস্টলি দেখা গেছে যে আমাদের এখানে আরেকটা আসে, এটা ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্স, সেটা হলো যে আপনার বয়স্ক লোকেরা মানে এই সমস্ত জিনিস, যেমন আপনার ধরেন একটা ম্যানেজিং ডাইরেক্টরকে একটা কোড নাম্বার দিল সিকিউরিটি, উনি কিন্তু ওনার পিএস দিয়ে ব্যবহার করে অথবা আরও নিচের দিকের স্টাফ দিয়ে করে, যারা অত মানে তাদের করে তারা ফেথফুল, অনেক সময় তো আনফেথফুল হইতে পারে। ইন দ্যাট কেস এটা যদি হয়, ইট ইজ এ ভেরি রিস্কি। দ্যাটস ওয়াই আপনার যে আইটি সিস্টেমে আপনার যে লোকগুলো কাজ করবে তাদের রিলায়েবিলিটি এবং তাদের যে তাদের যে ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা যে কতটুকু ইগার যে এই কাজগুলো করার জন্য এবং তাদের যে ক্যাপাবিলিটি, সেটাও কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে। না দেখলে হোল ফাইন্যান্সিয়াল সিস্টেম উইল বি ইন ট্রাবল। এই কথাটি জিজ্ঞেস করতে চাচ্ছি যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা তৃতীয় বিশ্বে মানে বাংলাদেশের মতো একটা দেশের আপনার দৃষ্টিতে কতটা, কোন লেভেলে আপনি এটাকে বিচার করবেন, কতটা মারাত্মক, কতটা বড় ঘটনা বলে বিচার করবেন? না, আমি প্রথমেই বলেছিলাম যে আমি বেঞ্চমার্কটিকে কোথা থেকে দেখবো এরকম আমার প্রেক্ষিতে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি সেখানে। ঘটনাটি বড়, কিন্তু ঘটনাটি আমাদের জন্য নতুন। যদি এমন হতো যে অহরহ এরকম ঘটনা ঘটছে, তাহলে আমি এই ঘটনা, এর সাথে যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, তার দুর্বলতা বা জটিলতা, বা সেখানে কার কি দায় দায়িত্ব, এবং সেই জায়গাটিকে আমি অনেক বড়ভাবে সেখানে দেখতে চাইতাম। এবং এমন যদি হতো যে অলরেডি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিন্তু কাজ করছে না, তাহলে সেটিকে দেখবার দৃষ্টিভঙ্গি একরকম। আর দ্বিতীয় যেটি হলো, এরকম অবশ্যই বিশাল একটা বড় অঙ্কের টাকা, এটি এরকম একটি রিজার্ভ চলে যাবে সেটি, কিন্তু যেহেতু নতুন প্রথমবারের অভিজ্ঞতা, সুতরাং এই সিস্টেমের ভিতরে যদি ত্রুটি বা দুর্বলতা থাকে, তাহলে সেটা ইন্টারনালি সেটা ম্যানেজ করার একটা বিষয় থাকে সেটি। আর দ্বিতীয় যে জায়গাটি আজকে আলোচনায় আসছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই আলোচনাটাও এটির সাথে লিঙ্কড, সেটি হলো এই যে বাংলাদেশে কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকে যে টাকা গেছে, সেটিও কিন্তু এই একই ধরনের সাইবার ক্রাইমই।
এবং সেটি দেশের ভিতরে হয়েছে বা দেশের থেকে বাইরেও কিন্তু কোনো কোনো ট্রানজ্যাকশনের কথা বলা হচ্ছে। ফলে সামগ্রিকভাবেই আমার কাছে মনে হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে এই সাইবার বেসড ট্রানজ্যাকশন বা এই যে ডিজিটাইজড বেসড যে ব্যাংকিং ফ্যাসিলিটি আমরা গড়ে তুলছি, যেটা খুবই দরকার রয়েছে, আগামীতে আরও বাড়বে, এটিও এই প্রয়োজনটিও বাড়বে, সেটি ঠিক আছে, কিন্তু এটি নিরাপত্তার জায়গাটিকে নতুনভাবে দেখবার প্রয়োজন রয়েছে। যেটি জানি যে কেন্দ্রীয় ব্যাংক 10 দফা নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে, কিন্তু আমি একটু আপনি বলবার কারণে আমি একটু ঘাটাঘাটি করে দেখছিলাম যে ভারতে যেটি বলা হচ্ছে যে দায় দায়িত্বের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংককে দায়ের ভিতরে না ফেলে কেন্দ্রীয় ব্যাংকেরও একটা দায় রয়েছে এই সমস্ত সাইবার বেসড যে ট্রানজ্যাকশন সেগুলোর সুশাসন নিশ্চিত করা, এবং সেটির জন্য ভারতে যে জিনিসটি করা হয়েছে যে একটি আলাদা ভাবে স্বতন্ত্র একটি ইনস্টিটিউট করা হয়েছে, এবং সেই ইনস্টিটিউটের মাধ্যমে সমস্ত ব্যাংকের ট্রানজ্যাকশনগুলোর ব্যাপারে তারা বিশেষ করে সাইবার বেসড ট্রানজ্যাকশন ইন্ডিপেন্ডেন্টলি তারা এগুলো মনিটর করছে। এবং আরও যেটি বলা হচ্ছে, ব্যাংকগুলো যখন রিপোর্ট করে কেন্দ্রীয় ব্যাংকে সাপ্তাহিক বা মাসিক যে রিপোর্টগুলো করে, সেখানে কোনো ধরনের ট্রানজ্যাকশনের ব্যাপারে ব্যাংকের মনে হয়েছে কিনা যে এটি কোনো ধরনের সন্দেহজনক কোনো ট্রানজ্যাকশন যদি মনে হয়ে থাকে, সেটিও তাদেরকে রিপোর্ট করতে বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং সেটির মাধ্যমেও কিন্তু এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটার ভিতরে এক ধরনের ইন্টিগ্রেশন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং আমার মনে হয় যে একটা নতুন ধাপে পুরো বিষয়টিকে নিয়ে আমার মনে হয় যে চিন্তা করা, এবং সেই জায়গাটিতে কেন্দ্রীয় ব্যাংকের এই তাদের নিজেদের ক্ষেত্রে যে দুর্বল জায়গাটি বেরোলো সেটি, এবং অভ্যন্তরীণ পর্যায়ে ব্যাংকগুলোতে যে দুর্বলতা বেরোলো, এই সামগ্রিকভাবে সাইবার নিরাপত্তার বিষয়টিকে নিয়ে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি দেখা দরকার। ওকে, আমরা এই আরও দুটো বিষয় আলাপ করব ভেবেছিলাম, সময় কম, যদি ছোট করে আপনার একটা আলাপ করতে পারি। একটি হচ্ছে যে অর্থ পাচার হয়ে যাওয়া, প্রচুর অর্থ পাচার হয়ে যাচ্ছে বলে বিসিসিআই প্রেসিডেন্ট বলছেন, এবং আন্তর্জাতিক যেসব হিসাব নিকাশ আছে বা রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানেও বলা হচ্ছে যে অর্থ পাচার হয়ে যাচ্ছে, এবং নির্দিষ্ট কিছু দেশের কথা বলা হচ্ছে যেগুলো মানে মাদক ব্যবসা বা অন্যান্য এই ধরনের ইয়ের সঙ্গে জড়িত। এই অর্থ পাচারের ব্যাপারটি বা মানি লন্ডারিং এর ব্যাপারটি, এখানে তো সেন্ট্রাল ব্যাংকের এক ধরনের স্ট্রং মনিটরিং থাকার কথা, এবং এটাকে রেস্ট্রিক্ট করার জন্য, লিমিট করার জন্য নানা রকম মেজার্স নেওয়া হচ্ছে, সতর্কতা দেওয়া হচ্ছে, এবং এটার সঙ্গে ইন্টারন্যাশনাল এই যে টেরর ফাইন্যান্সিংয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এখানেও তো আমরা এক ধরনের দুর্বলতা দেখছি, যদি এই বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, কিংবা স্ট্যাটিস্টিক্সও আপনাদের কাছে নিশ্চয়ই আছে। এটা তো আপনার দেখেন, এই জিনিসটা তো নন এবং এটা পাবলিশড যে বাংলাদেশ থেকে, এটা তো কয়েকবার আপনার রিপোর্টগুলোতে আসছে। বাট থিং ইজ দ্যাট উই নিড টু গো ফর অ্যাকশন। এখন আমাদের দেশে শুধু আমরা টক অনলি, নো অ্যাকশন, এটা যদি বসে থাকে তাহলে হবে না। আপনার এখানে আপনার ধরেন এই যে আইসিটির যে অডিটটা ব্যাংকগুলোতে, ট্রানজাকশনের ট্রেল, এখন ধরেন আপনার সেন্ট্রাল ব্যাংকে যদি এটা কেউ বলতেছে যে 2 মাসের, কেউ বলে 7 দিন আগে, কেউ বলে 15 দিন আগে, আন্ডার এ অটোমেটেড সিস্টেম এভরি সেকেন্ড ইউ ক্যান মেক দি রিকনসিলিয়েশন। এই রিকনসিলিয়েশন আমি টাকা পাঠালাম, টাকা গেল কত, আমার ব্যালেন্স কত আছে, এটা রিজার্ভের ব্যালেন্স প্রতি সেকেন্ডে করা সম্ভব আন্ডার দি অটোমেটেড সিস্টেম। সো ইন দ্যাট সিচুয়েশন এই রিকনসিলিয়েশনটা এটা এত দেরিতে ধরা পড়লো কেন? এটা তো হোয়াট আরো রেলিভেন্ট ডিপার্টমেন্টগুলো আছে, যেটা শুধু ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশ ব্যাংকের সেটা না, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, দে হ্যাভ গট এ রেসপন্সিবিলিটি, রিকনসিলিয়েশন ডিপার্টমেন্ট আছে, দে হ্যাভ গট দি রেসপন্সিবিলিটি। অ্যাট দি সেম টাইম আপনার যদি জেনারেল ব্যাংকিং সিস্টেমে যান, জেনারেল ব্যাংকিং সিস্টেমে আপনাকে আইটি সিকিউরিটি যেটা, এটা কি থার্ড পার্টি দিয়ে আপনি অডিট হয় না, এটা হলো জাস্ট এ ফর্মালিটি। এই ট্রানজাকশনগুলোকে আপনি যখন টেস্ট করবেন তখন দেখা যাবে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে ব্যাংকিং সিস্টেম রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমরা যদি অটোমেশনে যাই, সেখানে আমাদের লোকজনের যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস ক্লিয়ার না। একটা ম্যানেজার এখানে তার পাসওয়ার্ড আছে, তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় আপনি পাঠাইলেন, এই পাসওয়ার্ড চেঞ্জ না করি ওই লোকেরা বলে যে ভাই আমার এটা দেখে যান। এরকম হয়েছে অনেক জায়গায় যে ওই টাকা চেঞ্জ করি সে তার নামে অ্যাকাউন্টে টাকা নিয়ে গেছে। দিস মিনস এই যে অ্যাওয়ারনেসটা, এটা জাস্ট মুখে মুখে বললে হবে না, ভিজিবলি অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে, এবং সেটা যদি আপনি করেন তাহলে এগুলো কমানো সম্ভব। আন্ডার অটোমেটেড সিস্টেম ইউ ক্যান ডিটেক্ট লট অফ থিংস। এই যে অবৈধভাবে অর্জিত অর্থ দেশে থাকছে না, আমাদের দেশ থেকে আসলে যে গ্লোবাল যে রিপোর্টগুলো আসছে সেখানে যেটা বলা হচ্ছে যে ট্রেড মিসপ্রাইসিং বলে, যে
যেটি বাণিজ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে আসলে এখান থেকে টাকা পাচার হচ্ছে, এবং এটির পরিমাণ সমগ্রভাবে যে যাচ্ছে তার প্রায় 67 থেকে 68%, এবং বাকি যে প্রায় 30-33% সেটি যাচ্ছে হলো একেবারেই হুন্ডির মাধ্যমে চলে যাচ্ছে সেটি, এবং বরঞ্চ ওই অংশটি অন্যান্য যে কোনো ডেভেলপিং কান্ট্রির চেয়ে হুন্ডির মাধ্যমে যাওয়ার পরিমাণটি বেশি বাংলাদেশ থেকে। কিন্তু ট্রেড বেস মিস প্রাইসিং যেটি, সেটির মাধ্যমে প্রচুর টাকা যাচ্ছে। সুতরাং দায়ের দিক থেকে যেটি দাঁড়াচ্ছে যে এই ট্রেড ফাইন্যান্সিং এর পুরো কাজটি কিন্তু ব্যাংকিং খাত নির্ভর। সুতরাং ব্যাংকিং চ্যানেলে যেহেতু হচ্ছে, সুতরাং ব্যাংকগুলো যখন এলসি খোলা ওপেন করছে বা সেটেল করছে যখন ব্যাংকগুলো, তখন কিন্তু যে কোন প্রাইসে কোন পণ্য কেনা হচ্ছে বা টাকা প্রদান করছে সেইটির ব্যাপারে কিন্তু তার ক্লায়েন্টের কাছে জানতে চাইতে পারেন আরো বিস্তারিত তথ্য। বাট হাউ ইউ হোল্ড সেন্ট্রাল ব্যাংক রেসপন্সিবল ফর? না, সেন্ট্রাল ব্যাংকে একটু জিজ্ঞেস বলছে এখানে যে অলরেডি এ ব্যাপারে কার্যকর কিছু উদ্যোগ নেবার কথা জানি, যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে যে কমার্শিয়াল ব্যাংকগুলো যেন আরো ঘনিষ্ঠভাবে এই এলসি গুলোর যে প্রাইসিং করা হচ্ছে সেটি যেন নজরদারির ভিতরে নেয়। এনবিআর একইভাবে এনবিআরও জড়িত হয়েছে এই প্রক্রিয়ায়। যখন কোনো পণ্য আমদানি হচ্ছে খালাসের সময় তারা কিন্তু মূল্য মিলিয়ে দেখছে যে এই মূল্যটি আসলে এই মূল্যের কিনা, নাকি বাড়তি মূল্য দেখে টাকা পাচার হচ্ছে, সেটিও কিন্তু এখানে জড়িত করা হচ্ছে। কিছু যে উন্নতি হয়নি তা না, আবার বাংলাদেশ 25টি দেশের সাথে এগমন গ্রুপের সদস্য হয়েছে, সুতরাং এখানে টাকা পাচার হলে ওই 25টি দেশের সাথে বাংলাদেশ তথ্য আদান প্রদান করতে পারছে। এই জায়গাগুলো কিছুটা কিন্তু তারপরেও বলতে হবে যে এত কিছুর পরেও বাংলাদেশ থেকে কিন্তু অর্থ পাচার থেমে নেই। অর্থ পাচার আমি একটু যোগ করি ওনার সাথে, সেটা হলো আপনার যখন ব্যাংকে প্রজেক্ট পাস হচ্ছে, প্রজেক্ট পাস হওয়ার সময় যে ইনভয়েসটা তারা সাবমিট করে, ডু এনিবডি কম্পেয়ার দ্যাট? নো। এবং ব্যাংক বলতেছে যে এই সমস্ত কাগজপত্র যদি আপনি টান দেন তাহলে আমি লোন দিতে পারবো না। সেই ক্ষেত্রে হচ্ছে কি, সে যে প্রাইস দিচ্ছে কি পুরানো মেশিন দিয়ে দিচ্ছে না নতুন মেশিনের, এগুলো ইন্সপেকশন হু আর রেসপন্সিবল ফর দ্যাট? সেই ইন্সপেকশনটা রাইটলি যদি ইফ ইউ ডু দ্যাট, ইন দ্যাট কেস আপনার এখানে সেই এডিশনাল টাকা নিতে পারবে না। এবং যারা যদি, এটা সবচেয়ে বিপজ্জনক যখন যারা এই কাজ করে তারাই যখন এটার বিরুদ্ধে কথা বলে, মানে মানি লন্ডারিং এর কাজ যারা করে তারা যখন মানি লন্ডারিং এর বিরুদ্ধে কথা বলে, ইট ইজ ডেঞ্জারাস, ইটস এ ডেঞ্জারাস থিং। কারণ হলো ওনাদেরকে এই কাজের সাথে যারা জড়িত তারা তো এই সমস্ত বিষয় ভালো বুঝে, আমি তো অত ভালো বুঝি। আচ্ছা, আমরা সময় প্রায় শেষ। আমরা খেলাপি ঋণ নিয়ে একটা রিপোর্ট দেখার কথা ভেবেছিলাম, কিন্তু সময় নেই। কমেন্ট শুনতে চাই যে এই মানে 50-60 হাজার কোটি টাকা এখনো মানে খেলাপি ঋণ হয়ে আছে, এরকম কিছু একটা ফিগার আমরা দেখেছি। আপনার হিসাবে বা মানে বিশ্লেষণে কি অবস্থা খেলাপি ঋণ? আসলে খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের যে অবস্থান বা ব্যাংকগুলোর যে অবস্থান, সেই জায়গাটি নতুন করে ভাববার দরকার রয়েছে। কিছুদিন আগে আমরা জানি যে বড় বড় খেলাপি ঋণ গ্রহীতাদেরকে 12 বছরের সময় দিয়ে রিশিডিউল করার একটা সুবিধা দেওয়া হয়েছে। করার পরপরই আমরা দেখেছিলাম যে খেলাপি ঋণের পরিমাণ কমে 8% নেমে এসেছিল, আবার কিন্তু নতুন করে বাড়তে শুরু হয়েছে। তার একটা বড় কারণ হলো খেলাপি ঋণ যাদের কাছে, তাদের অনেকে আসলে অভ্যাসগতভাবে খেলাপি, অর্থাৎ তারা এমন না যে বিজনেস পড়ে গেছে টাকা ফেরত দিতে পারছে না, তা না, তারা আসলে এই টাকাটি ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই। সেরকম একটা পরিস্থিতিতে তাদেরকে শিডিউল করে দিয়েও আসলে খুব একটা উপকার যারা আছে, সুতরাং যারা দিতে পারে সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে না। ওনার সাথে আমি একটু যোগ করি, সেটা হলো খেলাপি ঋণ বলছেন কমছে কিছুটা একবার প্রথমে। এটা কমার কারণ কি? রিশিডিউল করছে, লালকে আপনি গ্রিন বানাইছেন, সেটা আপনার হওয়ার পরে রিশিডিউল রেড ফিগার ছিল সেটাকে আপনি গ্রিন করছেন, সেটার কারণে ওই ইয়েটা করে। আসলে লোন যেভাবে আছে ওইভাবেই আছে, কিন্তু আপনার এখন আপনার ইউ চেঞ্জ দি ফর্ম, সেটা কিন্তু হি ডিড নট পে। এবং সে বড় করে আপনার ধরেন তার একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, সে ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিল আপনার এই ফার্মাসিউটিক্যালকে ফাইন্যান্স করার জন্য। এখন আপনারা সবাই আমরা বলি যে ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, হবে কিভাবে? সেখানে আপনি ওই টাকা ওইখান থেকে নিয়ে শেয়ারে ইনভেস্ট করতেছে সে, এটা তো নোবডি ইজ লুকিং অ্যাট দ্যাট, সেটা তো আপনাকে ধরতে হবে। তারপরে সে ডাইভার্ট করতেছে, ওয়ার্কিং ক্যাপিটালের লোন নিল, লিমিট পাস করাইলো, সেখান থেকে নিয়ে জমি কিনছে। আপনি দেখেন ঢাকা থেকে আপনার ধরেন কুমিল্লা দাউদকান্দি পর্যন্ত রাস্তার দুই পাশে দেখেন অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই সমস্ত গ্রুপের জায়গা, এই টাকা সে পাইছে কোথায়? উনি এই জমি যে কিনলো, এটা তো নোবডি ইজ আস্কিং দেম, কারণ এটা ব্যাংকের লোন থেকে এই টাকা গেছে, যেই কারণে আপনার প্রপার্টিতে যাই ইনভেস্ট করছে, এটা তো আপনার যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টিভ ইয়েতে না যাবে তখন আপনি নিলেন লোনটা প্রোডাক্টিভ লোনের জন্য। তারপরে আপনি এলসি খুললেন,
এলসি খুলে ইম্পোর্ট করে আনলেন, আনার পরে আপনি এর আগে ডিউ লেটার দিয়ে এগুলো বিক্রি করলেন, বিক্রি করার পর পাবলিকের থেকে টাকা নিয়ে নিলেন। অ্যাট দি সেম টাইম ব্যাংকের যে লোনের মাধ্যমে আপনি যে ইম্পোর্টটা করলেন, ইউ আর নট রিপেইং দ্যাট, আপনি কিন্তু টাকা নিয়ে নিছেন বিক্রি করে। আসলে সময় নেই, জি। আসলে এক কথায় যে আসলে আমাদের ব্যাংকিং খাত এখনো বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের কাছে ঋণ দেওয়ার উপরই নির্ভরশীল। খুব সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো বেরিয়ে আসতে পারি না। আমি ফলে আপনাকে- এই কোম্পানিগুলো যদি কখনো আটকে যায় জি। তাহলে কিন্তু ব্যাংকিং খাতে লাস্টে এই আমি থেরাপি ঋণের একটা পরিমাণ কথা বাড়বে। বলতে সেই চাই। জায়গা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা, বা ডাইভার্ট করে ক্ষুদ্র মাঝারি শিল্প যে সমস্ত আমি- সেই জায়গায় এই আরো বেশি মোয়াজ্জেম ভাইয়ের সাথে ঋণ আমি- দেওয়া যায় কিনা আমি সেই জায়গাটি দেখা একটু অ্যাড করব, সেটা হলো লাস্ট কমেন্ট। এই যে লার্জার, উনি যেটা বললেন যে লার্জার বড়োয়ারদেরকে আপনি লোন দিচ্ছেন, জি, এটা কথা একটা প্রবাদ আছে, টু বিগ টু ফেল, টু বিগ টু জেল। আপনি এদেরকে বাদ দিয়া এসএমই কে লোন দেন, ওকে। তাহলে দেখবেন যে আপনার এই প্রবলেম অনেক কমে যাবে। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ জনাব জামালউদ্দিন আহমেদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি দেখতে আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন www.ntv.com। ভালো থাকবেন সবাই। ধরছেন আপনার